আপনি শুনছেন সাহিত্য এফএম। কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। আমাদের আজকের নিবেদন সায়ন্তিকা মজুমদারের লেখা গল্প সমুদ্রের শেষ প্রান্তে। সায়ন্তিকা মজুমদার ক্লাস 4 থেকে লেখালেখি শুরু। অনুভূতি প্রকাশনীর সংকলন একান্ত আপনে তার 3টি গল্প প্রকাশিত হয়েছে। লেখবন্ধন থেকে প্রকাশিত বই আত্মবিশ্বাস তার লেখা। বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে তিনি বিভিন্ন গল্পের নাট্যরূপ দেওয়ার কাজও করেছেন এবং গল্প লিখেছেন। তার লেখা গল্প অডিও স্টোরি বার্ষিক ফেস্টিভ্যাল কণ্ঠ ছাড়ো জোরে 2025-এর প্রতিযোগিতায় আছে। শুরু হচ্ছে সমুদ্রের শেষ প্রান্তে। বিয়ের বৌভাতের রাতে আয়ুষ সায়ন্তিকাকে জিজ্ঞেস করল, সায়নী, হানিমুনে কোথায় যেতে চাও? সমুদ্রে যাওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? কিন্তু সায়নী, আমি কিন্তু তোমাকে না জানিয়েই আমাদের হানিমুনের টিকিট কেটে ফেলেছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আহারে, তুমি কাল সকাল থেকে জামা কাপড় গুছিয়ে নিও। আমি অফিস থেকে ফিরেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, বুঝলে? সায়ন্তিকা একটু মন খারাপ করে বলল, ঠিক আছে। নির্জন সমুদ্র তটের বিশাল বিস্তার আর শুনশান পরিবেশে আয়ুষ ও সায়ন্তিকার হানিমুন যেন এক অপূর্ব অধ্যায়ের সূচনা করল। তাদের জীবন যেন এক ঝকঝকে সাদা ক্যানভাস। প্রতিটি মুহূর্ত যেন সেই ক্যানভাসে এক একটা রং ছড়িয়ে দিচ্ছে। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে বহু দূরে এসে দুজনের জন্য এই সমুদ্র তট এক শান্তির স্বর্গ নিয়ে এসেছে। রিসর্টটি বেশ ছোট, কিন্তু খুবই চমৎকারভাবে সাজানো। প্রায় পর্যটকরা এখানে আসেন, কিন্তু এই মুহূর্তে যেন পুরো জায়গাটা ওদের জন্যই বুক করা। চারিদিকে নির্জনতা, মাঝে মাঝে শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর সমুদ্রের গর্জন শোনা যায়। কেবিনের সামনের সাদা বালির সৈকত, গভীর নীল সমুদ্র আর সন্ধ্যায় সূর্যের ম্লান আলো পুরো জায়গাটাকে এক মায়াবী পরিবেশে ঢেকে রেখেছে। আয়ুষ আর সায়ন্তিকা তাদের কেবিনে আসতেই নিজেদের মতো করে সময় কাটাতে শুরু করলো। ব্যাগ গোছানো, হালকা রেস্ট, আর তারপর বিকেলের নরম রোদে সৈকতে হাঁটতে বেরোলো তারা। আকাশটা ছিল পরিষ্কার, নীলের গাঢ় রং যেন এক আলাদা প্রশান্তির বার্তা নিয়ে এসেছে। সমুদ্রের ঢেউগুলো বালির ওপর এসে আলতো করে খেলে যায়, আর তারপর আবার গভীর নীলের মাঝে হারিয়ে যায়। ঢেউয়ের এই খেলা যেন একটা মৃদু সঙ্গীত, যা মনটাকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তুলছিল। সায়ন্তিকা এক হাত দিয়ে চুলের ঝাঁক সরিয়ে আয়ুষের দিকে তাকিয়ে বলল, ভাবতে পারছো, এতদিনের ব্যস্ততার পর এমন একটা জায়গায় এসেছি আমরা। একদম স্বপ্নের মতো লাগছে, সিনেমার মতো। এমন জায়গায় যেন আমরা একটা নতুন জীবন শুরু করছি, তাই না? আয়ুষ হেসে সায়ন্তিকার হাতটা শক্ত করে ধরল। তাদের চোখে চোখ পড়তেই দুজনের মুখে হাসি ফুটল, যেন মুহূর্তগুলো চিরকাল মনে রাখতে চায় ওরা। সন্ধ্যার দিকে রিসর্টের মালিক তাদের কাছে এলেন। তিনি রিসর্টের ম্যানেজারও বটে। একটা হালকা শীতল হাওয়া বইছিল, আর মালিক
তাদের বললেন, শুনুন, আপনারা যখনই এখানে আসবেন সমুদ্র তটের কিছু নির্দিষ্ট জায়গায় সন্ধ্যার পর না যাওয়াই ভালো। স্থানীয় লোকজন বলেন ওই জায়গাগুলোতে অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করে। আয়ুষ হেসে সায়ন্তিকার দিকে তাকিয়ে বলল, অতৃপ্ত আত্মা, দারুণ কাহিনী হতে পারে, কি বলো? হুম। হ্যাঁ, ঠিক যেন হরর সিনেমার মতো। কিন্তু মালিক খুব সিরিয়াস ছিলেন। তার মুখে একটা চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। তিনি একটু ধীর গলায় বললেন, আমাদের বয়স্করা বলে ওই জায়গাগুলোতে সন্ধ্যার পর না যাওয়াই ভালো, বিশেষ করে যারা এখানে নতুন, তাদের জন্য সাবধান থাকা উচিত। আয়ুষ আর সায়ন্তিকা মুচকি হেসে মালিকের কথাগুলো শুনল। তারা ভাবল এটা হয়তো সাধারণ সতর্কতা মাত্র, একটু কুসংস্কারও হতে পারে। রাতের খাবারের পর ওরা আবার সৈকতে গেল। চারদিকে অন্ধকার আর চাঁদের আলোয় সাদা বালির সৈকত যেন এক রহস্যময় সৌন্দর্যে ভরপুর। ঢেউয়ের গর্জন আর বাতাসের শোঁ শোঁ শব্দ, মাঝে মাঝে ঝাউ গাছের পাতাগুলো মৃদু মর্মর আওয়াজ করে। সায়ন্তিকা আয়ুষের কাঁধে মাথা রেখে বলল, এই মুহূর্তগুলো যেন চিরকাল মনে থাকে। এমন অভিজ্ঞতা খুব একটা পাওয়া যায় না, কি বলো? ঠিকই বলেছ। মনে হচ্ছে যেন আমরা ছাড়া এখানে কেউই নেই, পুরো জায়গাটাই আমাদের জন্য, তাই তো? হুম। তবে কিছুক্ষণ পরেই আয়ুষের মনে একটা অস্বস্তি বোধ হতে লাগলো। ওর মনে হচ্ছিল যেন কেউ বা কিছু ওদের গভীর থেকে দেখছে, কিন্তু চাঁদের আলো আর চারপাশের অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। সেই মুহূর্তে সায়ন্তিকাও ওর দিকে তাকিয়ে বলল, কেমন যেন লাগছে না, যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। এটা হয়তো পরিবেশের প্রভাব। দেখো, চাঁদের আলো, ঢেউয়ের আওয়াজ, বাতাস সবকিছু এমনভাবে একটা পরিবেশ তৈরি করছে, হয়তো তাই জন্যই আমাদের মধ্যে এই অনুভূতিটা আসছে। তারা ধীরে ধীরে কেবিনে ফিরে এলো, কিন্তু সেই অদ্ভুত অনুভূতিটা তখনও তাদের সঙ্গেই রয়ে গেল। রাত গভীর হলো। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করলো। তবে মাঝরাতে একটা অদ্ভুত শব্দে দুজনেরই ঘুম ভেঙে গেল। মনে হলো যেন কেবিনের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে তাকিয়ে কিছুই দেখা গেল না। আয়ুষ, বাইরে কি কেউ দাঁড়িয়ে আছে? আয়ুষ বিছানা ছেড়ে উঠে দেখতে গেল। হ্যাঁ, দাঁড়াও, দেখছি। আমার মনের ভুল হবে। সকালে তারা এই অদ্ভুত অনুভূতিটাকে তেমন গুরুত্ব দিল না। দিনের আলোতে সব কিছু যেন খুব স্বাভাবিক লাগছিল। তারা আবার সৈকতে হাঁটতে বেরোলো। সমুদ্রের ঢেউয়ে পায়ের তলার বালি একটু ভিজে গেল। পুরো দিনটা ঘুরে বেড়ালো ওরা, কথা বলল, হাসলো, একে অপরের হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন বুনল। এই নির্জন সৈকতের প্রতিটি মুহূর্ত যেন তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তাদের জীবনটাও যেন এক নতুন পথ বেয়ে এগিয়ে চলেছে, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন এক রঙে রাঙা। নিঃশব্দ রাতে সমুদ্রের সেই রোমাঞ্চকর অথচ হাড় হিম করা অভিজ্ঞতা যেন আয়ুষ ও সায়ন্তিকার মনে এক গভীর ছাপ ফেলে গেল। তারা দুজনেই বৃষ্টি শেষে মেঘমুক্ত আকাশে যখন চাঁদের আলো পড়ছিল, একে অপরের হাত ধরে অজানার মুখোমুখি হতে বসেছিল। রিসর্টের সেই ছোট্ট ঘরে এসে সায়ন্তিকা থমকে দাঁড়িয়ে ভাবছিল, সত্যি কি সেই ছায়াটা তাদের স্বপ্নে দেখা কোনো বিভ্রম,
নাকি কোনো অশরীরী আত্মার এক অজানা বার্তা? সায়ন্তিকা হঠাৎ চুপচাপ হয়ে পড়ল। তার চেহারায় উৎকণ্ঠার ছাপ স্পষ্ট ছিল। সমুদ্রের ঢেউয়ের গর্জন যেন কোনো গভীর শব্দের মাধ্যমে কিছু বলতে চাইছে, আর সেই ঢেউয়ে উঠে আসা শীতল অনুভূতি এখনও যেন তার শরীরে লেগে আছে। আয়ুষ তার হাত শক্ত করে ধরে বলল, শান্তিকা, তুমি তো এত ভীতু নও। এইসব মনে করার কোনো কারণই ঘটেনি। চলো, এক কাপ চা বানিয়ে দিই, একটু শান্ত হও। সায়ন্তিকা কাঁপা গলায় বলল, আয়ুষ, এটা কল্পনা নয়। আমার মনে হচ্ছিল যেন ছায়াটা সত্যিই কিছু বলতে চাইছিল, যেন আমরা তাদের শান্তি বিঘ্নিত করেছি। তুমি কি দেখোনি সেই মুখটা ঠিক আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল? আয়ুষ সায়ন্তিকার পাশে বসে তার কাঁধে হাত রাখল। আচ্ছা, ওটা হয়তো আমাদের মনের ভ্রম। এত দূরে এসে এমন পরিবেশে একটু বেশি ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। এসব মাথায় রেখো না। আসলে আমরা এখানে নিজেদের সময়টা উপভোগ করতে এসেছি তো, নাকি? কিন্তু সায়ন্তিকা কিছুতেই মন থেকে সেই অনুভূতিটা ঝেড়ে ফেলতে পারছিল না। তার মনে হচ্ছিল সমুদ্রের গভীর থেকে কেউ যেন সত্যিই তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আয়ুষ তাকে শান্ত করতে চাইল। বলল, চলো, কাল সকালে সূর্যোদয় দেখবো, তাজা হাওয়া খাবো, তখন দেখবে সব স্বাভাবিক লাগছে। রাতের অন্ধকারে শুধুমুধু আমরা নিজেদের ভয়টাকে প্রশ্রয় দিচ্ছি। সায়ন্তিকা তার কথায় কিছুটা সাহস পেল, কিন্তু রাত যত গভীর হতে লাগলো ততই তার মনের মধ্যে অস্বস্তি আর আতঙ্ক বাড়তে লাগলো। রাতের নীরবতায় বাইরের ঢেউয়ের গর্জন যেন আরও শক্তিশালী হয়ে উঠছিল। মনে হচ্ছিল সেই আওয়াজের মাঝেও এক অদ্ভুত আহ্বান লুকিয়ে আছে। পরের দিন সকালে সূর্যের আলোয় পরিবেশটা পুরোপুরি পাল্টে গেল। চারিদিকে একটা মিষ্টি আলো, সমুদ্রের স্নিগ্ধ বাতাস আর নতুন দিনের সেই নির্জনতা যেন তাদের নতুন করে আশ্বাস দিল। রাতে যা দেখেছিল তা এখন যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। দিনের আলোর চমকে সেই সব বিভ্রমকে পিছনে ফেলে আয়ুষ আর সায়ন্তিকা আবার সৈকতে হাঁটতে বেরোলো। আকাশ ছিল মেঘমুক্ত, আর ঢেউগুলো যেন আগের দিনের চেয়েও আরও শান্ত ছিল। দুজনেই মনে মনে ভাবল, হয়তো রাতে তারা একটু বেশি কল্পনা করে ফেলেছিল। সূর্যের আলোয় এই সমুদ্র তট এখন এক স্বর্গীয় পরিবেশ হয়ে উঠেছে। আয়ুষ তাকে বলল, দেখো, এই সুন্দর সমুদ্র আর এই বাতাসের মাঝে আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছি। এটা যেন আমাদের গল্পের একটা আশীর্বাদ। সায়ন্তিকা একটু হেসে মাথা নাড়ল। তবু সে বুঝতে পারছিল রাতের সেই অনুভূতি তার মনে এখনও রয়ে গেছে এক অদ্ভুত ভয়ের মতো। রাতের নিস্তব্ধতা আর সেই ভয়ানক ছায়ার স্মৃতি আয়ুষ ও সায়ন্তিকার মন থেকে কিছুতেই মুছছিল না। তারা হোটেলে ফিরে এলেও যেন সেই দৃশ্য তাদের চোখের সামনে ভাসতে লাগলো। সায়ন্তিকার মুখে উৎকণ্ঠা আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। অনেক চেষ্টা করেও সে রাতের সেই ছায়াটিকে ভুলতে পারছিল না। মনে হচ্ছিল সমুদ্রের ঢেউয়ের গর্জনে লুকিয়ে আছে কোনো না বলা কথা, এক রহস্যময় ডাক। সকালে উঠেই তারা রিসর্টের খোলা জায়গায় এসে বসল। দূরে সমুদ্রের ঢেউগুলো শান্তভাবে ভাঙছিল, আর আকাশে পাখিরা উড়ছিল। এই সকাল যেন রাতের সমস্ত বিভ্রমকে মুছে দিয়েছে। দিনের আলোর স্নিগ্ধতায় রাতের সেই ভয়ের ছায়াগুলো অদৃশ্য হয়ে গেছে বলে মনে হচ্ছিল। তাদের মনে এই রাতের অভিজ্ঞতা নিয়ে অনেক প্রশ্ন ঘুরছিল, আর সেসবের উত্তর খুঁজতে তারা হোটেলের ম্যানেজারের কাছে গেল। ম্যানেজার তখন সমুদ্রের দিকে তাকিয়ে গভীর চিন্তায় বসেছিলেন। তার মুখে কিছুটা কৌতূহল ও কিছুটা দুশ্চিন্তার ছাপ।
আয়ুষ আর সায়ন্তিকাকে দেখে তিনি কিছুটা বিস্মিত হলেন। স্যার, গত রাতের ব্যাপারটা আমাদের মনে একটা গভীর দাগ কেটে গেছে। আপনি কাল বলেছিলেন কিছু স্থান এড়িয়ে চলতে, আমরা তখন সে কথার গুরুত্ব দিইনি, কিন্তু রাতে যা দেখেছি সেটা কল্পনার বাইরে। আপনি আপনি এই বিষয়টা সম্বন্ধে আর কিছু বলতে পারেন? ম্যানেজার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গভীর শ্বাস ফেলে ধীরে ধীরে বলতে শুরু করলেন। বহু বছর আগে এই সমুদ্রের কাছে এক প্রেমিক যুগল ছিল। তাদের প্রেম ছিল গভীর, কিন্তু বিশ্বাসঘাতকতার ছায়ায় আবৃত। প্রেমিকার মনে ছিল এক ধরনের গভীর সন্দেহ, আর সেই সন্দেহ থেকেই তারা একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। এই বিশ্বাসহীনতা তাদের সম্পর্কের মর্মকে এমনভাবে আঘাত করেছিল যে তারা শেষমেশ একে অপরকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু এই সমুদ্রের ঢেউ তাদের মনে জমে থাকা সেই অতৃপ্ত আত্মার সাক্ষী। তাদের প্রেম, তাদের সেই অতৃপ্তি, এই ঢেউয়ের প্রতিটি গর্জনে যেন লুকিয়ে আছে সেই কাহিনীর সুর। সায়ন্তিকার মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। সে থেমে বলল, আপনি বলছেন সেই যুগলের আত্মারা এখনো এখানে ঘুরে বেড়ায়? তারা কি চায়? তারা চায় শান্তি। তাদের সম্পর্কের বিচ্ছেদ এবং বিশ্বাসঘাতকতার কারণে তারা এখনো আটকে আছে। তারা আজও শান্তি খুঁজছে, কিন্তু কোনো কারণেই মুক্তি পেতে পারছে না। স্থানীয় মানুষের মতে, যখনই কোনো প্রেমিক যুগল এই সমুদ্র তটে আসে, তাদের কাছে সেই আত্মারা নিজেদের ব্যর্থ প্রেমের কাহিনী শেয়ার করতে চায়, যেন তাদের অন্তর্দহন তাদের মধ্যেই ছড়িয়ে দিতে চায়, যেন তারা নিজেরা যে কষ্টে ভুগছে সেই কষ্ট অন্যের মাঝেও ভাগ করে দিতে পারে। আয়ুষ কিছুটা অবিশ্বাসী মুখে বলল, আমাদের সময় এসে এই ধরনের গল্প শোনার মতো অদ্ভুত আর কিছু নেই। তবে আমি নিশ্চিত যে আপনি আমাদের মনের ভয় দূর করতে এটা বলছেন। ম্যানেজার একটু হেসে বললেন, এই গল্পকে নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। কেউ বিশ্বাস করে, কেউ বা মনে করে গল্প মাত্র। তবে যারা তা অনুভব করেছে তাদের জন্য কিন্তু এটা কল্পনা নয়। হয়তো রাতের অন্ধকারে নিস্তব্ধ সমুদ্রের মাঝে আপনি নিজেই সেই অনুভূতি বুঝতে পারবেন। সায়ন্তিকা আর আয়ুষ তখন কিছুক্ষণ চুপ করে রইল। তাদের মনে সেই অদ্ভুত অভিজ্ঞতার পর একটা অস্থিরতা জন্ম নিয়েছিল। একবার এই রহস্যের আসল সত্যটা জানা দরকার। সেই রাতে তারা আবার সৈকতের দিকে রওনা হলো। চারপাশে ঘন অন্ধকার, শুধু সমুদ্রের গর্জন আর বাতাসের শো শো শব্দ। তারা ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছালো যেখানে গত রাতে তারা ছায়াটিকে দেখেছিল। হঠাৎ তাদের মনে হলো সমুদ্রের ঢেউয়ের গর্জনের মাঝেই যেন একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসছে, কোনো মৃদু করুণ আহ্বান, যেন কারো আকুল আরতি। সায়ন্তিকা কাঁপতে কাঁপতে আয়ুষকে বলল, তুমি কি শুনছো? কেউ যেন আমাদের সাথে কথা বলতে চাইছে। শুনছি। একটা অজানা আগন্তুকের চাপা কণ্ঠস্বরটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো এবং আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকলো। তোমরা কেন এখানে এসেছো? আমাদের গল্পের পুনরাবৃত্তি হবে না তোমাদের জীবনে। এখানে প্রেম নেই সোনা। এই স্থান এখনো আমাদের দহন, আমাদের কষ্টের সাক্ষী। তোমরা কি চাও? কণ্ঠটা এবার একটু মৃদু হয়ে আসলো, যেন অসহায়ভাবে বলছে, শান্তি। আমাদের ভালোবাসা একদিন ছিল দৃঢ়, কিন্তু সেই ভালোবাসার প্রতিশ্রুতি আমরা রাখতে পারিনি। এখন আমরা এখানে বন্দী। আমাদের ভালোবাসা যেন কখনো তোমাদের ভালোবাসায় প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায়।
আমাদের গল্পের পুনরাবৃত্তি তোমরা কখনো করো না, কখনো করো না। আয়ুষ সায়ন্তিকার দিকে তাকিয়ে বলল, দেখো, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমরা আমাদের ভালোবাসাকে শক্তিশালী করে এই কষ্ট থেকে তোমাদের মুক্তি দেব। তোমাদের শান্তি দিতে আমরা সাহায্য করতে চাই। তাদের কথায় যেন সেই অতৃপ্ত আত্মার কণ্ঠটা ম্লান হয়ে গেল। সমুদ্রের ঢেউগুলো মৃদু হতে থাকলো, বাতাসের শো শো আওয়াজটাও কমে এলো, যেন সমুদ্রের বুকে এক শান্তির আবির্ভাব ঘটল। যেন সেই প্রেমিক যুগলের আত্মারা তাদের কথা শুনে মুক্তি পেয়েছে। সেই রাতটা আয়ুষ ও সায়ন্তিকার জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকল। তাদের মনে হলো তারা একটা পুরনো গল্পের ছায়া মুছে নতুন আলোয় নিজেদের ভালোবাসাকে স্থাপন করেছে। সমুদ্রের ঢেউ, রাত্রির গর্জন আর সেই মৃদু কণ্ঠস্বর সবই যেন তাদের জীবনের এক অমূল্য শিক্ষা দিয়ে গেল। তাদের মনে হলো এই হানিমুন শুধু তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করেছে। রাতের গভীরতায় আয়ুষ নিঃশব্দে ঘুমন্ত সায়ন্তিকার দিকে তাকিয়েছিল। চাঁদের আলো ঘরটিকে যেন রূপালী আভায় ভরিয়ে দিয়েছে, কিন্তু তার হৃদয়ে কিছু একটা ছিল যা তাকে ঘুমোতে দিচ্ছিল না। সে যেন কিছু অনুভব করছিল। সমুদ্র তাকে ডাকছে। ঢেউয়ের গর্জনে এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল, যেন সে নিজেকে মুক্ত করার জন্য আচ্ছন্ন হয়ে উঠছিল। সায়ন্তিকার গভীর ঘুমের মাঝে আয়ুষ নিঃশব্দে বিছানা থেকে উঠে দাঁড়ালো। রাতের শীতল বাতাস তাকে স্পর্শ করল, আর সে অনুভব করল যেন সমুদ্রের ডাক আরও তীব্র হচ্ছে। সে জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। বিশাল গভীর নীল সমুদ্র রাতের আঁধারে কেমন গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। ঢেউগুলো আছড়ে পড়ছে, যেন তার অপেক্ষা করছে। আমি শুধু একবার বাইরে যাব। সে মনে মনে বলল। তার হৃদয়ে কৌতূহল ও ভয়ের সংমিশ্রণ। সে মৃদু পায়ে বাইরে বেরিয়ে এলো। সৈকতের এক নির্জন প্রান্তে চলে এসে আয়ুষ যখন সমুদ্রের দিকে হাঁটছিল, তখন সে হঠাৎই সেখানকার অন্ধকারে একটা ছায়া দেখতে পেল। তার মনে হলো এটি সেই মেয়েটির ছায়া যাকে সে গত রাতে দেখেছিল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার মুখাবয়ব পরিষ্কার না হলেও তার কণ্ঠস্বর ছিল পরিচিত। তুইও কি আমায় ছেড়ে চলে যাবি? জানিস, আমিও এক সময় প্রেমিকের বিশ্বাসঘাতকতায় ভুগেছি। সেই ব্যথা আমি এখনো ভুলতে পারিনি। এই সমুদ্র, এই ঢেউ সবই আমার অশ্রুতে ভিজে আছে। আয়ুষ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না এটি বিভ্রম নাকি বাস্তব। তার মনে হচ্ছিল যেন এই আত্মার সঙ্গে তার কোনো সংযোগ আছে। সে বলতে গিয়েও থেমে গেল, কিছু একটা বলতে পারছিল না। মেয়েটি হঠাৎই তীব্র গলায় বলল, তুইও কি আমাকে প্রতারণা করবি, যেমন আমার প্রেমিক করেছিল? এই কথাগুলো আয়ুষের ভিতর ঝড়ের মতো কেঁপে উঠল। তার সমস্ত রক্ত সারা শরীরে যেন জমে গেল। সে পিছন দিক থেকে এক পা সরে আসার চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল। অদ্ভুতভাবে সে বুঝতে পারছিল যে ভয় তার মনে জন্ম নিচ্ছিল সেটি এক অজানা কারণে। ঠিক সেই মুহূর্তে সায়ন্তিকা হঠাৎ ঘুম থেকে উঠে আয়ুষকে খুঁজতে বেরিয়ে এলো। তার মনে হলো কিছু একটা ঠিকঠাক নেই। বুকে কেমন অস্বস্তি অনুভব করছিল। সে সৈকতে এসে হাজির হলো, কিন্তু সায়ন্তিকার উপস্থিতিতে ছায়ামূর্তির মুখের রং যেন আরও কালো হয়ে গেল। তার মুখে তীব্র ঈর্ষা ও ব্যথার ছাপ স্পষ্ট। সায়ন্তিকা চিৎকার করে বলল, আয়ুষ, তুমি কোথায়?
সায়ন্তিকা ঘন অন্ধকারে এক পায়ে দাঁড়িয়েছিল। ছায়ামূর্তি মেয়েটি তখন আয়ুষের দিকে তীব্র দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। সায়ন্তিকার চিৎকারে ছায়ামূর্তিটি তীব্র ঘৃণায় তার দিকে তাকালো এবং বলল, আমার প্রেমিকের মতো তুইও যদি প্রতারণা করিস, তোরও আমার মতো এই সমুদ্রের ঢেউয়ের সাথে বন্দী হতে হবে। সমুদ্র তোকে মুক্তি দেবে না। আয়ুষ সায়ন্তিকার হাত চেপে ধরে সমুদ্রের কাছ থেকে দ্রুত ফিরে এলো। সায়ন্তিকা হতভম্ব হয়ে প্রশ্ন করল, এটা কি হচ্ছে? আয়ুষ, তুমি কি এই ছায়াকে চেনো? কেন তুমি এমনভাবে ভয় পাচ্ছ? আয়ুষ অবাক হয়ে বলল, আমি আমি জানি না, কিন্তু এটা 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 ছায়া যেটা কিছুটা মনে করিয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমি এই আত্মার ব্যথা অনুভব করছি। আমি বুঝতে পারছি না শান্তিকা। সায়ন্তিকার চোখের কোণায় জল জমে আসছিল। সে জোর দিয়ে বলল, এভাবে কাউকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা এখানে ভালোবাসার জন্য এসেছি, কোনো আত্মা বা ছায়াকে ভয় পেতে নয়। ছায়ামূর্তি মেয়েটি সায়ন্তিকার দিকে তাকিয়ে তার মুখে ঘৃণা আর ঈর্ষা নিয়ে বলল, তুমি এখানে এসেছো ভালোবাসার জন্য, কিন্তু তুমি জানো না এই সমুদ্রের ভালোবাসা কি। আমি কিভাবে বিশ্বাসঘাতকতা সহ্য করেছি, আর এখন আমি চিরকাল এখানে বন্দি। যদি তুমি প্রতারণা করো, তাহলে তুমি কিভাবে মুক্তি পাবে? আয়ুষ ও সায়ন্তিকা একসাথে সেখান থেকে পিছিয়ে আসতে লাগলো। কিন্তু সায়ন্তিকার হৃদয়ে এক অদ্ভুত চিন্তা ঘুরছিল। সে নিজের মধ্যে সেই মেয়েটির আকুলতা অনুভব করছিল। সে কি আসলেই বিশ্বাসঘাতকতা করবে? আয়ুষ, আমরা একে অপরকে ভালোবাসি, তাই না? আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকা উচিত নয়। এই আত্মার কষ্ট আমরা কিভাবে মুছতে পারি? দেখো, আমি জানি, কিন্তু এখানে আমাদের ভালোবাসার সাক্ষী হতে হবে। আমরা আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করব। সেই সময় আমরা সত্যিকারের মুক্তি পাব। ছায়ামূর্তি মেয়েটি তাদের কথাগুলো শুনে আরো উগ্র হয়ে উঠল। তোমরা কি জানো না, তুমি আমার ভালোবাসাকে কখনো বুঝতে পারবে না। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি, আর সেই কষ্ট আমাকে চিরকাল ঘিরে রেখেছে। এই সমুদ্র আমার সব বেদনাকে বয়ে নিয়ে চলেছে। এবার আয়ুষ অনুভব করল ছায়ামূর্তির মেয়েটির কথা যেন তার নিজের জীবনের কষ্টকে উন্মোচন করছে। সে মনে মনে ভাবল, আমার কি সত্যি শান্তিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত, নাকি এই কষ্টের মাঝেই প্রেমকে আরো দৃঢ় করতে হবে? বুঝতে পারছি না কি করব। আমাদের একে অপরকে বুঝতে হবে এবং সেই সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে হবে। ছায়ামূর্তির মতো আমাদের হৃদয়ে আঘাত আসবে, কিন্তু আমরা একসাথে থাকতে পারি। এখন ছায়ামূর্তি মেয়েটি যেন বিষাদে ভরপুর হয়ে গিয়েছিল। সে আয়ুষ ও সায়ন্তিকার দিকে একবার তাকিয়ে বলল, তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসো, তবে এই সমুদ্র তোমাদের কখনোই আটকাবে না। বিশ্বাসঘাতকতা যদি না হয়, তবে তোমাদের প্রেম চিরকাল বাঁচবে। তাদের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি সৃষ্টি হলো। আয়ুষ ও সায়ন্তিকা একে অপরকে জড়িয়ে ধরল। তারা জানতো তাদের সম্পর্কের মধ্যে শক্তি ও প্রেমের স্ফুলিঙ্গ রয়েছে। এই মুহূর্তে তারা বুঝতে পারল, ভবিষ্যতে যাই ঘটুক না কেন, তারা একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা এখন চলে যাই। সমুদ্রের ডাকের মাঝে আমরা আর নিজেকে হারিয়ে ফেলতে চাই না। চলো। হ্যাঁ, আমরা নিজেদের মধ্যে থাকা ভালোবাসাকে শক্তিশালী করব। দুজনে হাতে হাত ধরে সমুদ্রের দিকে ফিরে না তাকিয়ে হোটেলের দিকে ফিরে গেল। সমুদ্রের ঢেউগুলো পিছনে তোলপাড় হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের হৃদয়ে এখন আর কোনো ভয় ছিল না। তারা জানতো এই রাতের অভিজ্ঞতা তাদেরকে আরও শক্তিশালী করে তুলেছে।
মনে হলো সেই ছায়া মূর্তিটির ব্যথা তাদের মাঝে শান্তি নিয়ে এসেছে। তারা জানল সমুদ্রের ডাক আরেকটি কাহিনী হিসেবে থাকবে, কিন্তু তারা নিজেদের ভালোবাসার মাঝে নতুন রূপায়ণের দিকে এগিয়ে যাবে। শুনলেন সমুদ্রের শেষ প্রান্তে, কাহিনী সায়ন্তিকা মজুমদার, গল্পের সূত্রধার আমি সৌরভ রায়। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন গল্প পাঠে অঙ্কুর চক্রবর্তী, আয়ুষ অভিক ঘোষাল, সায়ন্তিকা অরুণিতা পরামানিক, হোটেলের ম্যানেজার ও অজানা আগন্তুক শুভ ভদ্র, মেয়েটির অতৃপ্ত আত্মা অলিভিয়া পোদ্দার। শব্দগ্রহণ টিম সাহিত্য FM, সম্পাদনা ও মিউজিক সৌরিশ ভট্টাচার্য, পোস্টার রঞ্জন দাস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আমাদের নির্মাণগুলো শুনে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর ভালো লাগলে গল্প লাইক, শেয়ার ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী সপ্তাহে আমরা আসছি অন্য গল্প নিয়ে। ভালো থাকুন, ধন্যবাদ।